ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল। আমি অমিত স্যার। এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে সিরিজ নিয়ে আমরা শুরু করেছিলাম, তার প্রফিট অ্যান্ড লসের পার্ট 1 আমরা আগের ক্লাসে করেছি। আজকে প্রফিট অ্যান্ড লসের পার্ট 2। গত ভিডিওতে অর্থাৎ পার্ট 1 এর ভিডিওতে আমরা দেখেছিলাম প্রফিট অ্যান্ড লস কাকে বলে, প্রফিট এবং লস কার উপরে ক্যালকুলেশন হয়, এবং আরও বেশ কিছু টপিক। আজ আমরা যে জায়গাটা নিয়ে মূলত আলোচনা করব তা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে যে অঙ্কগুলো করেছিলাম তা শুধুমাত্র আগে মূল্যের উপরে বেস করেছিল। মানে বলতে চাইছি, ধরো যে এক ব্যক্তি 100 টাকা দিয়ে একটা দ্রব্য কিনেছে, কোনো কিছু দ্রব্য কিনেছে, আর 120 টাকায় গিয়ে বিক্রি করেছে। আমরা কি বলছিলাম না, 20 টাকা লাভ হয় এবং এটাতেও 20% লাভ হয়। কিন্তু যে কথাটা আমাদের উৎস থেকে গেছিল, অর্থাৎ আমরা বলছিলাম না কি না 100 টাকায় যতগুলো দ্রব্য কিনেছিল সে ততগুলো দ্রব্যই গিয়ে কিন্তু বিক্রি করছিল, তখনই কিন্তু এই ঘটনাটা বলতে পারছিলাম। এখন যদি আমরা এখানে দেখি যে যতগুলো জায়গা ছেড়ে আমরা এখানে 10-এর জায়গায় 8 বলে দিই, তাহলে কি আমরা আর বলতে পারি যে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করেছে, মানে 20% লাভ হয়েছে? 20 টাকাই অবশ্য লাভ হয়েছে বলতে পারি, কারণ এই যে দুটো দ্রব্য আমার বেঁচে গেল, এই দুটো দ্রব্য তো আমাকে বিক্রি হবে, আর বিক্রি হয়ে গেলে তো আরো লাভ হবে। ফলে যখন দ্রব্যের সংখ্যাও পাল্টে যাচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে না, তাতে আগের সময় সে যে অঙ্কে অংশগ্রহণ করছিল না, এখানে কিন্তু করবে, অর্থাৎ তার প্রভাবটা এসেও পড়বে। তাহলে আমরা একটু অঙ্ক দিয়ে বুঝে নিই যে কি ধরনের ভাবে থাকে। আমরা বেশ কয়েকটা টাইপ এখানে করব এই ধরনের অঙ্কতে, যেখানে দেখব কোনো একটা পাল্টাচ্ছে। মানে এতক্ষণ যে আমরা অঙ্ক করেছিলাম তা দ্রব্যের সংখ্যা স্থির ছিল, মূল্য পাল্টেছিল। এবার উল্টোটা হয়ে যেতে পারে যে মূল্যের সংখ্যাটা স্থির আছে, দ্রব্যের সংখ্যাটা পাল্টে গেছে, কিন্তু আমার পার্সেন্টেজ অফ বিক্রি পাল্টে গেছে। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 16টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এই যে মোট মূল্য, অর্থাৎ যে দামে আমি কিনে এনেছিলাম সেই দামেই বিক্রি করছি, ফলে মূল্য স্থির হয়ে গেল। মূল্য আর আমরা বেশি বা কম নিলাম তা না, কিন্তু কি হয়েছে না দ্রব্যের সংখ্যা 18 থেকে পরে কত হয়ে গেছে, বিক্রি করেছি 16টি। এবার এর জন্য একটু আমরা বাস্তব একটু ধারণা নিই যে আমরা সবাই অল্প বিস্তর এই ঘটনার সম্বন্ধে ওয়াকিবহাল যে হজমলার প্যাকেট নিয়ে আলোচনা করি, যে হজমলার প্যাকেটের দাম, ছোট স্যাশেগুলোর দাম 1 টাকা। আজ থেকে 14-15 বছর আগেও 1 টাকা ছিল, কিন্তু সেখানে হজমলা ছিল 5টি ট্যাবলেট। আর এখন আমরা যে হজমলার প্যাকেটটা কিনি তারও প্যাকেটের দাম 1 টাকা, কিন্তু এখন থাকে 4টি। ফলে আমাদের মনে হতে পারে যে হজমলার দাম তো আর পাল্টায়নি, কিন্তু প্রকৃতপক্ষে দেখো সংখ্যা কি হয়ে গেছে। যদি আমরা ক্যালকুলেশন করিও যে 1 টাকায় যদি 5টা পাওয়া যায়, তাহলে একটা ট্যাবলেটের দাম ছিল কত, 20 পয়সা করে, আর এখন একটা ট্যাবলেটের দাম কত হয়ে গেছে, 25 পয়সা। ফলে মূল্য তো বৃদ্ধি পেয়েইছে, এবং এটা ন্যাচারাল। দীর্ঘদিন ধরে যখন আমি পরে আসব, তার কি বাকি সবকিছুর আমার যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয় এখানে, র মেটেরিয়াল, তার খরচ বাড়ছে, তার মূল্য বাড়ছে। ফলে আমি 1 টাকা থেকে যদি প্যাকেটের না দাম বাড়াতে চাই, তাহলে আমাকে অন্য পন্থা নিতে হবে। কি করে নিতে হবে না, আমি সংখ্যা সেখান থেকে কমিয়ে দিই ওজনে। অবশ্যই বলে, না বলে করলে সেটা চুরি হবে, সেই পার্ট আমরা পরে যাব। তাহলে দ্রব্যের সংখ্যা যদি হ্রাস পায় এবং মোট মূল্যটা যদি স্থির থাকে, তাহলে অবশ্যই প্রাইস, ইন্ডিভিজুয়ালি প্রাইস বৃদ্ধি হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি মূল্যের সাথে দ্রব্যের সম্পর্ক, বা পক্ষান্তরে দ্রব্যের সাথে মূল্যের সম্পর্ক অবশ্যই ব্যস্তানুপাতিক। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোট মূল্য যেন স্থির থাকে। আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টার থেকে পড়ে আসছি যে দুটো ঘটনা থেকে যখন 3 নম্বর ঘটনাকে তৈরি করা হয়, আর তাদের মধ্যে যদি কেউ স্থির থাকে, তাহলে বাকি দুজনের মধ্যে রিলেশনে আসতে পারি। তাহলে এইখানে স্থির কোনটা না মোট মূল্য। তাহলে দেখো, মোট মূল্য যদি আমার স্থির হয়, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, দ্রব্য বলা আছে। আমরা আবার কি বলছি, আমরা বারবার কি বলেছি, বারবার বলবো না যে আগেরটা আগে লিখবো, পরেরটা পরে লিখবো। তাহলে ক্রয় আগে, বিক্রি পরে। এরকমও যদি কোনো পরিস্থিতি আসে যে বিক্রি দুবার হয়েছে, তাহলে আগের বিক্রি আগে, পরের বিক্রি পরে। তো দ্রব্যের অনুপাত কি বলা আছে
না 18টা কিনেছি আর 16টা বিক্রি করেছি? তার মানে যদি একটু ছোট করে নিই, এটাও বলতে পারি যে 9 এর জায়গায় 8টা বিক্রি করেছি। একই মূল্যতে সেই মূল্য কত আমার জানার দরকার নেই, কারণ সে স্থির হয়ে গেছে। দ্রব্য থেকে আমরা কিসে যাচ্ছি? মূল্যতে। কেন মূল্যতে যাচ্ছি? কারণ আমাদের প্রফিট অ্যান্ড লসের ১ম ক্লাসের সময় আমরা বলেছিলাম কি? যে প্রফিট কাকে বলে? না ক্রয় মূল্যের থেকে যদি বেশি পাই। ক্ষতি কাকে বলে? ক্রয় মূল্যের থেকে যদি কম পাই। তার মানে সবসময় তুলনাটা কিসের উপরে করতে হয়? মূল্যের উপরে। তাহলে এই মূল্যের অনুপাত আমরা কি লিখতে পারি? না 8:9। তাহলে দেখো, এই যে আমার লাভ, সেটা আমার ৳১। কত টাকায় ৳১? না ৳৮ য় ৳১। তাহলে আমরা বলতে পারি আমাদের লাভ হয় 18। 18 মানে আমরা পার্সেন্টেজে কি শিখেছিলাম? ৪ ভাগের ১ ভাগ হলে 25% হয়। ৮ ভাগের ১ ভাগ হলে আমরা তাকে কি বলতে পারি? 12.5% বলতে পারি। তাই না? তাহলে দেখো, আমরা আগের কনসেপ্ট দিয়েই করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এত কিছু করার কেন দরকার? ১৬টাতে ২ টো লাভ হলেই তো বলে দিই। তাহলে দেখো তোমাদের ক্ষেত্রে কি কনসেপচুয়াল বিচ্যুতি ঘটবে। আমরা এতদিন বলে আসছিলাম ক্রয়ের উপরেই, কিছু না বলা থাকলে ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করতে হয়। তাহলে এখন আমরা কেন বিক্রয় দ্রব্যের উপরে করব? এটা কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। আর তাছাড়া এই অঙ্ক পরবর্তীকালে গিয়ে তো আরো আপডেট হবে। আরো অনেক তথ্য যোগ হবে। তখন কি আমি প্রতিটার ক্ষেত্রে আলাদা, আলাদা যুক্তি বা আলাদা, আলাদা ফর্মুলা তৈরি করব? তা তো না। আমরা কি যাচ্ছি? একটা সুনির্দিষ্ট পথে যাচ্ছি। যেই পথেরগুলো আমরা যদি বারবার এই ভিডিওগুলোকে দেখতে থাকি এবং শিখতে থাকি, তাহলে আমাদের বাকি অন্য ধরনের অন্যরকমও যদি আমাদের টাইপ দিয়ে দেয় কোনো সময়, তাহলেও আমরা সেখানেও সেটা সলভ করতে পারব। চলো আমরা দেখেই নিই এর পরের অঙ্কতে। ৳১০০ য় ২০টি দ্রব্য বিক্রি করে, কটা বিক্রি করেছিল? ২০টি। ৪% তার ক্ষতি হয়ে গেছে। ২০% সে লাভ করতে চায়। কত লাভ করতে চায়? ২০% লাভ করতে চায়। ৳১০০ তেই সে বিক্রি করবে। তাহলে কত গুড়ি বিক্রি করবে? এখন কি করছে? তার মানে দেখো, দাম আমি লোককে বাড়াচ্ছি, সেটা দেখাতে চাইছি না। প্যাকেটের দাম আমি ৳১০০ রাখবো। ফলে প্যাকেটের দাম ৳১০০, মানে মোট মূল্য আমি স্থির রাখবো। যদি মোট মূল্য স্থির হয়, তাহলে মূল্যের সাথে দ্রব্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। মূল্য আমরা কি নিয়ে জানছি? মূল্য 4% ক্ষতি, 4% ক্ষতি। কি 4% ক্ষতি? ৳১০০ কেনা হলে 4% ক্ষতি, মানে বিক্রি আমার কত? ৯৬। এই ১০০টা কিন্তু এর জন্য না, এটা স্থির। এই পার্সেন্টেজের কনসেপ্টে বলছি, 4%। তাহলে ৳১০০ ক্ষতি মানে আমার কত? 96। বলেছে লাভ করতে হবে আমাকে কততে গিয়ে? 20%। তাহলে আমার বিক্রি করতে হবে অবশ্যই ৳১০০ জায়গায় ৳১২০ তে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার মূল্য থেকে আমরা কিসে যাচ্ছি? দ্রব্যতে যাচ্ছি। কি বলতে পারছি? সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ১২০ হয়ে গেলে হয়ে যাবে 96। মানে আমরা বলতে পারি, যদি আগে ১২০টা বিক্রি করতাম, তাহলে ওই একই টাকায় এখন আমাকে ৯৬টা বিক্রি করতে হবে। কিন্তু এটা তো অনুপাত। ১২০ কে ওরা বলেছিল আগে কটা বিক্রি করেছি? ২০টি। মানে এই ১২০টাই হয়ে যাচ্ছে ২০। অর্থাৎ এটাকে দেখাতে হলে আমাকে ৬ দিয়ে ভাগ করতে হয়। আর ৯৬ কে ৬ দিয়ে ভাগ করলে ১৬ হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের এখনকার সংখ্যা কটা? না ১৬টা বিক্রি করলেই হবে। এবার ভাবো, আগের অঙ্কটার সাথে এটার কিছু পার্থক্য কি হলো? শুধু পার্সেন্টেজ দেখাতে হয়েছিল, উল্টোটা ছিল। ফলে ২ রকমভাবে কেন শিখব? এখন অনেকে আবার এক্ষেত্রেও প্রশ্ন করতে পারে, স্যার ৪% ক্ষতি মানে তো ৯৬%। বিক্রি করেছিলাম তো ৳২০। তার মানে এটা তো আমার মোট মূল্য। আর আমরা গিয়ে তো বলতে পারি এই পোরশনটাই আমাদের হয়ে গেছে ১২০% লাভে XT। এখন এই ক্যালকুলেশন আমরা করতে পারি। কিন্তু কোথায় গিয়ে আমাদের আটকাবে একবার ভেবে দেখো। পরের কোয়েশ্চেনে গেলেই আমরা বুঝতে পারব যে ৳১৪০ য় ৪০টি দ্রব্য বিক্রি করে 30% ক্ষতি হয়। এই পর্যন্ত ঠিক আছে। বলেছে ৳১০৪ য় কয়টি বিক্রি করলে 30% লাভ হবে? এই তো পাল্টে গেল। অর্থাৎ আগের টাকা আর পরের টাকা গেল পাল্টে। এবার কি আমরা আর সমান করে দেখাতে পারবো? কেন মোট মূল্য তো এখানে সমান না। তাহলে আমরা যদি কনসেপ্টটা ঠিক রেখে অঙ্ক করি, তাহলে আমাদের যত খুশি তত ভ্যারাইটি দিক তা হবে। দেখো আমরা কি করছি? আমরা করছি যে আমাদের কি ছিল? মূল্য। কি মূল্য ছিল আমাদের? আমাদের মূল্য ছিল 30% ক্ষতি। মানে কি লিখতে পারি আমরা? 30% ক্ষতি। ৳১০০ য় কিনলে ৳৩০ ক্ষতি, অর্থাৎ 70% এ বিক্রি। আর পরের বিক্রি আমাদের কত? 30% লাভে। অর্থাৎ ৳১০০ য় কিনলে
30% লাভ হলে 130 টাকায়, অর্থাৎ তার বিক্রি হবে 130%। এইবার আমরা এখানে কি করছি, মূল্য থেকে দ্রব্যতে আসছি, অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আমরা ব্যস্তানুপাতিক কভাবে শিখেছিলাম? 2 ভাবে, অ্যাকচুয়ালি 3 ভাবে। যে যদি পাশাপাশি উল্টে দিই দুটো থাকলে তাহলেও ব্যস্তানুপাতিক, যদি আমরা রেসিপ্রোকাল করি, অনন্যক করি, পাল্টি খাই, তাহলেও ব্যস্তানুপাতিক, বা যখন গুণ সম্পর্কে থাকে তখনও ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি 1/70 আর বলতে পারি 1/30। কেন লিখলাম এটা পরে আসছি। আমাদের ক্ষেত্রে এই 1 আর 1 তাহলে কারা? এরা হচ্ছে ওই যে কনস্ট্যান্টটা ছিল সেটা, যেটা আগের অঙ্কতে আমরা প্রয়োজন হয়নি। কিন্তু এরা কি আদৌ কনস্ট্যান্ট? এই 1 আর 1 এরা তো কনস্ট্যান্ট না। এই 1টা তাকে বলা হচ্ছে আগের দাম, এই 1টা পরে বলা হচ্ছে পরের দাম। আগের অঙ্কটাতে এরা দুজনই সমান ছিল বলে এরা কোনো কাজ করেনি, এদের কোনো প্রভাব পড়েনি। কিন্তু এখনকার অঙ্কতে এই যে 1টা আছে, এই 1 তো আসলে 1 না, 1 তো আসলে 140। আর এই 1 তো আসলে 1 না, 1 তো আসলে 104। তাহলে দেখো কনস্ট্যান্ট থাকলেও আমরা কি করব, কনস্ট্যান্ট প্রভাব ফেলবে না। কনস্ট্যান্ট না থাকলে সেখানে দামগুলোকে ফেলে দেবো। এইবার যদি আমরা ছোট করি, এই পোরশনটা 7 দিয়ে কাটলে, 40 দিয়ে কাটলে হয়ে যায় 20, আর এই পোরশনটা কাটলে হয়ে যায় 8। তাহলে আমরা বলতে পারি আগে 20টি বিক্রি করলে এখন 8টা বিক্রি করব। এই 20টাকে ওরা বলে দিয়েছে 40, তাহলে এইটা হয়ে গেল 16টি। এবার দেখো যদি মনে হয় আমরা একদম বাস্তব ধারণা নেব, কিভাবে বাস্তব ধারণা নেব? এটা কি ব্যস্তানুপাতের কনসেপ্ট এনেই আমরা ঘুরিয়ে লিখলাম। বাস্তব ধারণা কি করে নেব? আমি দোকানে পকেটে কিছু টাকা নিয়ে গেছি। গিয়ে কি কিনবো? ১০০ টাকা নিয়ে গেছি। গিয়ে কি কিনবো? না বিস্কুটের প্যাকেট কিনবো। যে কটা হয়। আবার যে এই যে বললাম যে কটা হয়, তাহলে আমাকে কি জিজ্ঞেস করতে হবে দোকানদারকে? যে একটা প্যাকেটের দাম কত? তাহলে সাপোজ একটা প্যাকেটের দাম ৳20। তাহলে আমি নিজে ক্যালকুলেশন করতে পারবো যে ৳১০০ আমার পকেটে আছে, ৳20 করে এরকম ৫ টা প্যাকেট আমি পাবো। অর্থাৎ মোট মূল্যকে যদি একটার দ্রব্যের দাম দিয়ে ভাগ করতে পারি, তাহলেই আমি কতগুলো দ্রব্য বা প্রোডাক্ট পাবো তা আমরা জানবো। তাহলে দেখো সম্পর্ক যদি স্থির থাকে ওই একই জায়গা থেকেই আসছি। তাহলে মোট মূল্য কি আছে? মোট মূল্য আমাদের। আর কি আছে? একক মূল্য মানে একটার দাম। কি লিখতে পারি আমরা? মোট মূল্য কত আছে? না ১৪০ ছিল। পরেরটা ছিল ১০৪। 30% লস মানে এটাকে বলতে পারি 70% এ বিক্রি। 30% লাভ বলতে এটাকে বলতে পারি ১৩০% এ বিক্রি। ওই একই রকমভাবে আমরা যদি ছোট করি তাহলে আমরা কি রেশিও পেয়ে যাবো? না আমরা পেয়ে যাবো 20:16, ৮। এই ২০ টাকে ওরা অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি? রেশিও পেয়েছি। এই ২০ টাকে ওরা ৪০ বলছে। তাহলে আমরা বলতে পারি এই ৮ টা আসলে ১৬ হয়ে যাবে। কারণ ২ দিয়ে গুণ করলে। রেশিও থেকে সংখ্যাতে যাচ্ছি, তা তো আমরা বহুবার আগে অনুপাত সমানুপাতে শিখেছি। তাহলে দেখো একই কনসেপ্ট দিয়ে আমরা এই যে টাইপের সিরিজের অঙ্ক, যেখানে কি বলা আছে? যে মোট মূল্য সমান আছে দ্রব্য থেকে লাভের পার্সেন্টেজ বড়। আবার কি বলা আছে? বিক্রি করার সময় লাভ ক্ষতি করে ফেলেছিলাম, যেখানে আমার মোট মূল্য সমান ছিল। আবার এসে কি দেখছি যে মোট দামও পাল্টে গেছে। তাহলে আমরা কি করব? সম্পর্কটা দিয়ে অঙ্ক করব দ্রব্যের আর মূল্যের মধ্যে। তাহলে আমাদের ৩ রকমের ফর্মুলা ইউজ করতে হবে না। আমরা তখন সেইভাবেই সেই ধারণা দিয়ে অঙ্কটা সলভ করতে পারবো। চলো এর পরের ভিডিওতে আমরা যাই। পরের ক্লাসে অঙ্কতে আমরা যাই। ২ টি দ্রব্যের ক্রয় মূল্য ৳৬,৪০০। ১ম টা বিক্রি করেছে লাভে, দ্বিতীয়টা বিক্রি করেছে ক্ষতিতে। আগেরটা ২৫% লাভ, দ্বিতীয়টা ২৫% ক্ষতি। কি বলে দিয়েছে? ১ম টি ক্রয় মূল্য কত? এখন এই যে ৳৬,৪০০ বলেছিল ২ টি দ্রব্যের ক্রয় মূল্য, তার মানে ২ টি দ্রব্যের মিলিত ক্রয় মূল্য, অর্থাৎ ১ম দ্রব্য আর দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্যের যোগফল। আমরা কি করি? এই যে ২ টি দ্রব্যের ১ম টি এটার নাম দিয়ে দিই আমরা A, আর এই দ্বিতীয় দ্রব্যটির এটার নাম দিয়ে দিই আমরা B, মনে রাখার জন্য। এবার এখানে যে এই যে ২৫% লাভ হচ্ছে, মানেটা কি? না যদি ৳১০০ য় কেনা থাকে তাহলে ৳১২৫ য় বিক্রি করবে। তার মানে কি আমরা বলতে পারি না যে এ যা মূল্য ছিল তার ১২৫% এ সে বিক্রি করবে।
কারণ এ হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য এ। আবার আমরা কি এটা বলতে পারি না যে বি এর যা ক্রয় মূল্য ছিল তার 75%-এ সে বিক্রি করবে। এই 125 আসলে কি করে 100 প্লাস 25, আর এই 75 কি করে 100 মাইনাস 25 কি থেকে আসলো? পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে, যে 25% লাভ আর 25% ক্ষতি। এই দুটোর বিক্রয় মূল্য তো সমান ছিল। তার মানে এ তার যা ক্রয় মূল্য ছিল তার 125%-এ গিয়ে বিক্রি করছে, বি তার যা ক্রয় মূল্য ছিল তার 75%-এ গিয়ে বিক্রি করছে। এই দুটো বিক্রি সমান। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে আসছি। ওই যে 5a = 6b আমরা শিখেছিলাম। আমরা চাইলে এখান থেকে একটু ছোট করতে পারি। এই পোর্শনটাকে ছোট করলে 3 আর এই পোর্শনটাকে ছোট করলে 5। তাহলে আমরা বলতে পারি এ আর বি এর অনুপাত হয়ে যাবে 3:5। কিসের অনুপাত? না এ আর বি কে আমরা কি ধরেছি? না ক্রয় মূল্য ধরেছি। তাহলে দেখো এই 3 আর 5 এদের যোগ করলে হয় 8, যাকে ওরা বলেছে 6,400 টাকা। তাহলে বুঝতেই পারছো 8 8 এ 64, অর্থাৎ 8 আর পেছনে দুটো শূন্য, 800 দিয়ে গুণ করলেই রেশিওটা টাকা হয়ে যাবে। উত্তর কি জানতে চেয়েছে? বলেছে প্রথমটির ক্রয় মূল্য কত? তাহলে 8 ইন্টু 3 মানে আমরা বলতে পারি 2400 টাকা আমাদের প্রথমটার ক্রয় মূল্য ছিল 800 ইন্টু 3। তাহলে দেখো একই রকম কনসেপ্টে আমরা যে শুরু করেছিলাম এই সিরিজের অঙ্ক রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে, সেখান থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো নিয়ে আমরা তার অ্যাপ্লিকেশন করছি। শুধু কি হচ্ছে না কোথাও পার্সেন্টেজ হচ্ছে, কোথাও ভগ্নাংশ হচ্ছে, কিন্তু আমাদের মানে একই থাকছে, আমাদের ধরন একই থাকছে। তাহলে যদি প্রিভিয়াস কাজগুলো তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, পার্সেন্টেজের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এইগুলো তোমরা আবার ভালো করে এই ভিডিওগুলোকে দেখো। একবার না বুঝতে পারলে বারবার দেখো, তখন তোমাদেরকে আমি অঙ্কতে এসে বুঝবে যে আমরা নতুন কিছু করছি না, ওই আগের যতটুকু শেখা হয়েছে তারই অ্যাপ্লিকেশন হচ্ছে। চলো এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। দুটি দ্রব্যের প্রতিটির বিক্রয় মূল্য 910 টাকা। বিক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য বলেনি। একটি দ্রব্য বিক্রি করে 30% লাভ হয়, অপরটি বিক্রি করে 30% ক্ষতি হয়। যদি এই ধরনের অঙ্ক থাকে যে বিক্রয় মূল্য আমার সমান, আগেরটাও বিক্রয় মূল্য সমান ছিল কিন্তু সেখানে ক্রয় মূল্য বলে দেওয়া ছিল, এখানেও বলেছে বিক্রয় মূল্য আমার সমান এবং একটার লাভ আর একটার ক্ষতি হয়েছে, তাহলে মোটের উপরে কত আমার লাভ বা ক্ষতি হয়েছে এবং সেটাও পার্সেন্টেজে। তাহলে যদি একদম পার্টিকুলার এই অঙ্ক থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে প্রথমটা 30, পরেরটাও 30, গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো এবং অলওয়েজ নেগেটিভ হবে, অর্থাৎ লস হবে। কত হয়ে গেল আমাদের? আমাদের বলতে পারি আমাদের 9% মাইনাস, তার মানে আমাদের 9% ক্ষতি। এইবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে এই যে বিশেষ অঙ্কটা, বারবার আমি এখানে একটা শব্দ ব্যবহার করছি, এই বিশেষ অঙ্কটা, তাহলে বিশেষত্বটা কোথায়? অবশ্যই সেল প্রাইস সমান থাকবে। সেটা কি থাকবে আমাদের জানার দরকার নেই। আর কি থাকবে? এই লাভ আর লসের যে পার্সেন্টেজ এরা যেন সমান থাকে, অর্থাৎ এটা যদি 30% থাকে তাহলে এটাও যেন 30% থাকে, এটা যদি 10% থাকে তাহলে ওটাও যেন 10% থাকে। অর্থাৎ লাভ আর ক্ষতি যদি হয় এবং সেটা যদি একই রকমের পার্সেন্টেজ থাকে, তার ক্ষেত্রেই এই ট্রিক না বলে তুক্কা কাজে লাগবে। কেন ট্রিক হলে সব ক্ষেত্রে কাজে লাগা দরকার ছিল, নাম্বার পাল্টালেও কাজে লাগা দরকার ছিল। এখানে নাম্বার পাল্টে গেল, অর্থাৎ পার্সেন্টেজ যদি পাল্টে যায় তাহলে আর কাজে লাগবে না। তাহলে আমরা এর পরের অঙ্ক থেকেই দেখব, ঘুরে এসে আবার ওইভাবে এটাকে করব। চলো পরের অঙ্কতে যাই। এই অঙ্কটাই, দুটি দ্রব্যের প্রতিটির বিক্রয় মূল্য 960 টাকা, তার মানে বিক্রয় মূল্য দুজনের সমান। একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ হয়, অপরটি বিক্রি করে 10% ক্ষতি হয়। এই গেল পার্সেন্টেজ পাল্টে। তাহলে আমরা যদি আসলে ওই জায়গাটা কোথা থেকে এসেছিল যে 30% লাভ সাকসেসিভ পার্সেন্টেজে আমরা নিশ্চয়ই করেছি, 30% ক্ষতি, আর এই দুটো চিহ্ন আলাদা বলে 30 ইন্টু 30/100। একবার খেয়াল করে দেখো এই দুটো পার্সেন্টেজ সমান বলে এরা কোনো কাজে আসছিল না, এটার এফেক্ট পড়ছিল। এখন এটা দিয়ে যদি এই অঙ্কটা করতে যাই যে 20% আমার প্রফিট, 10% আমার লস, -20 ইন্টু 10/100, তাহলে এখান থেকে বিয়োগ করলে 10, এই পোর্শনটা বিয়োগ করলে আমার 2, অর্থাৎ 8%,
এটা একটা বড় ক্ষতি, এইটা আমাদের ভুল, যেমন প্রথমেই দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এই পার্টিকুলার অঙ্কটা যদি মনে করি যে করব না, স্থির করেছি প্রথম অবস্থায়, তাহলেও আমাকে জানতে হবে এটা কেন আর ভুল হয়েছে। কারণ আমরা যদি আগেরটা করে রাখি আর এটাও সেই অ্যাপ্লিকেশন এসে করি, তাহলে তো আমাদের পুরোপুরি ভুল হবে এবং কম্পিটিটিভ এক্সামে ভুল মানে শুধু একটা হাতছাড়া হওয়া না, নেগেটিভ মার্কিং হওয়া। তাহলে তুমি যদি পরীক্ষার হলে গিয়ে নাও করতে চাও, তাও তোমাকে এখানে শিখে রাখতে হবে, দেখে রাখতে হবে যে আমরা এটা কেন করব না আসবে, নাহলে আমার ভুল হয়ে যাবে। তাহলে চলো আমরা করব তো অবশ্যই। তাহলে দেখে নিই জটিল হয় না সহজ হয়। কিভাবে করব? যে প্রথমে লাভ করেছে 20%, কথাটার মানে কি? ১০০ টাকায় কিনলে ১২০ গিয়ে বিক্রি। আগে কেনা পরে বিক্রি। লিখতে পারি কি ৫ টাকায় কিনলে ৬ টাকায় বিক্রি। তারপরে ১০০ টাকায় কিনলে ৯০ টাকায় বিক্রি, কারণ বলেছে 10% ক্ষতি। এই যে ছোট করলে কত হবে না ১০ আর ৯। আমরা এটা ওদের যা বলে দেওয়া আছে সে অনুযায়ী অনুপাত সাজিয়েছি, কিন্তু ওরা তো বলেও দিয়েছিল প্রতিটির বিক্রয় মূল্য ৯৬০, মানে প্রতিটির বিক্রয় মূল্য সমান। কোথায় আমাদের প্রতিটির বিক্রয় মূল্য সমান দেখাচ্ছে? ৬ আর ৯ দেখাচ্ছে। আমরা কি করি? বিক্রয় মূল্যটাকে সমান করি। তোমরা চাইলে ক্রস করে গুণ করতে পারো, আর না হলে তোমরা যেটা বোঝার জন্য যে ৬ আর ৯ এর লসাগু করলে অর্থাৎ ওরা মিলে যায় কোথায় গিয়ে? না ওরা মিলে যায় ১৮ তে গিয়ে। অর্থাৎ ৬ কে এই পোরশনটাকে ৩ দিয়ে গুণ করলে ১৮, এই পোরশনটাকে ২ দিয়ে গুণ করলে ১৮। কিন্তু একটা জায়গা তো আমরা আর গুণ করব না, আমরা তো পুরো অনুপাতটাকে পাল্টাবো। তাহলে ১৫ ৩ ৫ আর ৩ ৬ ১৮। আর এই পোরশনটা ১০ দুগুণে ২০ আর এই পোরশনটা ৯ দুগুণে ১৮। মোট বিক্রি আমাদের কত হয়ে গেল? না ৩৬। আর মোট কেনা খরচ আমাদের কত দেখালো? ৩৫। তাহলে দেখো ৩৫ টাকাতে ১ টাকা লাভ। তাহলে আমরা বলতে পারি ১ টাকা লাভ হয়েছে কততে? ৩৫ টাকায়। তাহলে ১০০ টাকা মানে পার্সেন্টেজ যেহেতু বার করতে যাচ্ছি, তার জন্য এটা ৫ দিয়ে কাটলে ২০ আর এটা ৫ দিয়ে কাটলে ৭। ২০/৭ ভাগ করলে হয় ২ পূর্ণ ৬ এর ৭। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের লাভের শতকরা হার ২ পূর্ণ ৬ এর ৭%। তাহলে দেখো যদি আগের মতনই করতাম, ওইটা মাথায় রেখে দিয়ে যে সাকসেসিভ করলেই হয়ে যায়, তাহলে কিন্তু আমরা রীতিমতো ভুল অঙ্ক করে ফেলতাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে স্যার আগেরটা কেন করলাম না? যদি আমরা আগেরটা করি, দেখাবে কি ১০০ টাকা হলে কততে? 30% লাভ ১৩০ এ বিক্রি। ১০০ টাকা হলে 30% লস অর্থাৎ ৭০ এ বিক্রি। এটা ১৩, এটা ৭, দুজনে মিলছে। কোনো রকম মিল নেই বলতে উল্টো গুণ করে দিই বা ৯১ তে দিয়ে মিলবে। এইটা গুণ করলে হয় ৭০ টাকাটা ৯১ টাকায় বিক্রি। আর এইটা ১৩০ টা ৯১ টাকায় বিক্রি। যোগ করলে দেখো কি হয়? ৯১ আর ৯১ আমাদের কত হয়ে গেছে? ২ আর ৮। আর এটা কত হয়ে গেছে? ৭০ আর ১৩০ ২০০ টাকা। তাহলে তোমাদের কাছে স্পষ্ট লস হয়েছে আমার ১৮ টাকা। কত টাকায় ১৮ টাকা? না ২০০ টাকায় ১৮ টাকা। তাহলে ১০০ টাকায় নিশ্চয়ই ৯ টাকা। তাহলে দেখো আমরা এইটাও করতে পারতাম, কিন্তু কি বলে দিলাম? এটা সেই ধরনের তুক্কা যেখানে গিয়ে পার্সেন্টেজ লাভ আর লসের যদি সমান থাকে, তাহলে অবশ্যই আমরা এই পোরশনটাই করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি দেখব? যে লাভ আর লসের পার্সেন্টেজ সমান আছে নাকি? আর মোট মূল্যটা অবশ্যই তো সমান থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে আমরা এই উপরটাই করতে পারবো। এইটা আসার প্রয়োজন নেই। এটার প্রয়োজনীয়তা কখনই পড়বে? যখন আমার এই পার্সেন্টেজ গুলো আলাদা হয়ে যাবে তখন। আশা করি এবার তোমাদের বোঝা গেছে এই অঙ্কটার ক্ষেত্রে যে আমাদের লাভ আর লসের পার্সেন্টেজ আমাদের আলাদা ছিল। না হলেই আমাদের কি হবে? ভুল হয়ে যাবে। এবার আমরা চলে আসি দ্বিতীয় পোরশনের অঙ্কতে। ২ রকমের পার্ট আমাদের গেল। এবার আমরা তৃতীয় পোরশনে এসছি, যেখানে বলা আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 20% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু বিক্রির সময় 10% ছাড় দেওয়া হয়। লাভের শতকরা হার কত? আমরা তো আগে সাকসেসিভ পড়েছি। কি জানি? ফর্মুলা অবশ্যই আমরা আগে করেছি, ইউজ করতে পারি। যে বৃদ্ধি মানে 20, ছাড় মানে 10, লস হয়েছে আমার ছাড়।
আর এই দুটো পোর্শন গিয়ে আমার নেগেটিভ হয়ে গেল 20/10/100। তাহলে দেখো ঠিক আগের যে অঙ্কটাকে বলেছিলাম আমরা +20 থেকে 10 বাদ গেলে 10 -2 গেলে 8। এইখানে কিন্তু আমরা বলতে পারি আমাদের 8% লাভ হবে। কারণ কি হচ্ছে, এই 100 টাকাটা 20% লাভ দাম বেশি করেছি, +20 যোগ করে দিয়ে হয়ে গেছে আমাদের 120। কারণ এখন তো আমি দেখতে পাবো 120, ছাড় তো আমি 120-র উপরে দেবো। অর্থাৎ এই 120-র উপরে যখন আমি গিয়ে ছাড় দেবো 10%, তখন সেই ছাড়টা হয়ে যাবে 12 টাকা। তার মানে 120 টাকায় আমার 12 টাকা ছাড় হলে হয়ে যায় 108 টাকা। তখন আমরা বলতে পারি 8% লাভ। কারণ একই ঘটনা পর ঘটছে। এইবার দেখো আমরা কি করতে পারি? এখানে আমরা এখানে একটা জায়গা পড়তে পারি যেটা আমরা আমরা আমাদের মতন কম্পাউন্ড রেশিও দিয়ে শিখেছিলাম তার ক্ষেত্রে। কি আমরা কম্পাউন্ড রেশিও দিয়ে শিখেছিলাম? আমরা কম্পাউন্ড রেশিও দিয়ে শিখেছিলাম এইভাবে যে ১০০ টাকা আগের দাম হলে এখন হয়েছে ১২০। ১০০ টাকা যদি ধার্য মূল্য থাকে তখন তার বিক্রি হচ্ছে আমাদের কত? 10% লস মানে 90। দেখো পার্সেন্টেজ দেখানোর জন্য কি বলেছিলাম? দুটো শূন্য কেটে দেব। ৯-১২ ১০৮। তাহলে আমরা সরাসরি বলতে পারবো ১০০ হলে বিক্রি আমার হয়েছে ১০৮-এ, অর্থাৎ 8% লস। সরি, প্রফিট। কেন? কেন এইটা আমরা করতে বলে রাখি? কেন এই সূত্র এপ্লাই করতে বারণ করি? বলল এক ব্যক্তি দাম বাড়িয়েছিল 50%, কিন্তু তারপরে সে 33.13% ডিসকাউন্ট দিয়েছে। এবার ভেবে দেখো, এই যে ১০০ টাকা থেকে আমরা যদি এইখানে গিয়ে বসাতে যাই 33.13, তখন কি আর ফর্মুলায় বসাতে পারবো? পারবো না। তাহলে আমরা কি করি? আমরা তখন এইটাকে ফলো করব যে ১০০ টাকা হলে ১৫০, আর 33.13% মানে আমরা তো আগেই শিখে রেখেছি ৩ ভাগের ১ ভাগ। মানে এখানে ৩ টাকা হলে বিক্রি আসলে আমার ২ টাকা। তাহলে আমরা কি করতে পারি? আমরা কেটে ছোট করে দিতে পারি। অর্থাৎ বলতে পারি নো প্রফিট নো লস। তাহলে দেখো আমাদের আগে যে কম্পাউন্ড রেশিও বা এই সবগুলোর ব্যাপারগুলো আছে তা কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো। শুধু সূত্র নির্ভর করব না। যদি চলে আসে পূর্ণ সংখ্যায় তাহলে তো অবশ্যই হবে। চলো নেক্সট অঙ্কতে চলে যাই আমরা। একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েও 20% লাভ হয়। বেশ অঙ্ক, অর্থাৎ আগের অঙ্কের ঠিক উল্টো। বলছে ক্রয় মূল্যকে কত শতাংশ বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করা হয়েছে। অঙ্কটা বেশ ৩ রকমের অঙ্ক থাকে এখান থেকে। মানে আগের অঙ্কটা ঠিক উল্টো জায়গা। মানে আমি আগেই আমার লাভ ঠিক করেছি। আমি আগেই আমার কত ছাড় দেবো ঠিক করেছি। এবার বলছে, এই যে বলে দিয়েছে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েও 20% লাভ হয়। তাহলে আমি ধার্য মূল্যটা ক্রয় মূল্যের তুলনায় কত বৃদ্ধি করে রাখবো? দেখো সরাসরি ক্রয় মূল্য থেকে ধার্য মূল্যতে যাওয়া যায় না, মার্ক প্রাইসে যাওয়া যায় না। কারণ মাঝে একজন পড়ে থাকে সেল প্রাইস। একে টপকে তারপরে ওখানে যেতে হয়। তাহলে আমাদের যদি অঙ্ক পার্ট করতে হবে, না হলে এই একটা পার্টকে স্থির করতে হবে। অর্থাৎ লাভ এবং ডিসকাউন্ট। লাভ কে দেখছে? লাভ দিচ্ছে বিক্রেতা। আর ডিসকাউন্ট কে দিচ্ছে? ডিসকাউন্ট নিচ্ছে ক্রেতা। তারা দুজনে গিয়ে একই জায়গায় মিলিত হচ্ছে। কোথায় মিলিত হচ্ছে? না বিক্রয় মূল্যতে। যে বিক্রি করছে সে তার কেনা দামের সাথে লাভ যোগ করলে সেল প্রাইস হয়। আবার যে কিনছে সে প্যাকেটের উপরে যে দামটা লেখা রয়েছে ধার্য মূল্য, তার থেকে ডিসকাউন্ট দিয়ে তারপরেও সে কিনছে। তার মানে দুজনেই একই জিনিসকে ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ সিপি থেকে লাভ বা লস যোগ বিয়োগ করে পাচ্ছি, আর মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বিয়োগ করে এই দিক পাচ্ছি। অর্থাৎ দুটোই কিন্তু আমাদের দেখাচ্ছে সেল প্রাইসকে। তাহলে দেখো একদম আগের মতন আমরা করি। আমাদের যেটা সিপি সেটা কত পার্সেন্ট লাভ করেছে? না বলছে 20% লাভ করেছে। 20% লাভ মানে কি? ১০০ টাকায় কিনে ১২০ টাকায় বিক্রি। মানে আমরা কি বলতে পারি না সিপি যা ছিল তার ১২০% বিক্রি করেছে? আর কি এটা বলতে পারি যে ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়? অর্থাৎ মার্ক প্রাইস যা ছিল
তার 20% 100 টাকা থাকলে 20 টাকা ছাড় দিয়ে 80 টাকায় দিয়েছে, অর্থাৎ 80%-এ সে বিক্রি করছে, সরি কিনছে। মানে দুটোই আমাদের কি দেখাচ্ছে? সেল প্রাইস দেখাচ্ছে। তার মানে সিপির যেটা 120% সেটাই মার্কের 80%-এর সমান। এবার তোমরা নিজেদের মতন সাজিয়ে নিতে পারো, কারণ আমরা তো জানি এই দুটো সেল প্রাইসকে ইন্ডিকেট করছে। তার মানে সিপি আর মার্ক প্রাইস এই দুটোকে আমরা দেখছি, এই 120 আর 80-কে যদি ছোট করি তাহলে এটা দেখায় 40 দিয়ে কাটলে 2 আর এটা দেখায় 40 দিয়ে কাটলে 3। তার মানে 2:3 ব্যস্তানুপাতিক। এখন তোমরা 2-3 বার প্র্যাকটিস করার পরেই তো বুঝে যাবে যে মার্কেট টোটাল পার্সেন্টেজটা নিয়ে আসবো সিপির কাছে, আর সিপির পার্সেন্টেজটা চলে যাবে ওখানে। তোমরা তো লেখার সময় প্র্যাকটিস করতে করতে লিখে নিবে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে যে সিপি যদি আমার 2 টাকা হয় তাহলে মার্ক প্রাইস হবে 3 টাকা। দেখো আমার সেল প্রাইসের ক্যালকুলেশনে নেই, লাভ দিয়ে চলে গেলাম। এবার বলেছে কত শতাংশ বৃদ্ধি করে ধার্য মূল্য। তার মানে এই 2টাকে আসলে শতাংশ মানে 100 দেখাতে হবে। তাহলে 2 যদি 100 হয়, বুঝতে পারছো 50 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ 150 হয়ে যাচ্ছে। তাহলে আমার সিপি যদি 100 হয়, মার্ক তখন আমার 150, তার মানে 50% বৃদ্ধি করতে হয়। বোঝো ভালো করে যে আমরা কোথা থেকে একই জায়গা থেকে আমরা অঙ্কতে আসতে চাইছি। যেমন নতুন নতুন সূত্র, এর সূত্র আছে যে 100 প্লাস 20 আর ওখানে গিয়ে 100 মাইনাস 20। আমরা কেন বারে বারে আমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি, তারপরে তোমাদের যা খুশি অঙ্ক আসুক। তাহলে এই যে কনসেপ্ট, যে কনস্ট্যান্ট থিওরি, এই যে দুটো গিয়ে সমান হয়, এরা বহু জায়গায় ব্যবহার হয়। তাহলে এই একটা টুলকেই আমি নানা জায়গায় গিয়ে ব্যবহার করব। কেন এটাকে বারবার অন্তত 8 থেকে 10 রকমের সূত্র আকারে প্রকাশ করব? আমরা পরে গিয়ে দেখব এটাই আমাদের সিম্পল ইন্টারেস্টের জায়গায় কাজে লাগবে। এটা গিয়ে আমরা দেখব আমাদের মিক্সচারে কাজে লাগছে। এইটা গিয়েই আমরা আগে করে এসেছি যে দুজনের বিক্রয় মূল্য সমান। তাহলে কেন আমরা বারে বারে আমাদের এই লেখা পাল্টে বারবার অন্য কিছু মনে করব? আমরা একই ধারণায় যাব। চলো এই অঙ্কের একটু ভ্যারাইটি দেখি। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। ওই ব্যক্তির শতাংশ লাভের শতকরা হার কত? ভাবো, আমরা যে আগে করেছি যে এই দ্রব্য থেকে সংখ্যা কমিয়েছে দ্রব্য, তাহলে যখন দ্রব্যের সংখ্যা বলে কমাচ্ছে তখন তাকে চুরি বলছি না, কিন্তু যখন দ্রব্যের সংখ্যা বা পরিমাণ না বলে কমাচ্ছে তখন তাকে আমরা বলছি চুরি। তাহলে একই অঙ্ক দুইভাবে ব্যবহার হবে। কিভাবে ব্যবহার হচ্ছে? এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রি করে, কিন্তু ক্রয় মূল্যের দ্রব্য বিক্রি করে মানে কি, যত টাকায় কিনে এনেছে তত টাকায় বিক্রি করছে, লোককে বলছে। কিন্তু কি বলছে? 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তার মানে ওজনে কম দিচ্ছে। তাহলে দেখো আমরা যদি আবার আগের কনসেপ্টে যাই, যে আমাদের কাছে দ্রব্য, কেনা দ্রব্য আর বিক্রি দ্রব্য। কেনা দ্রব্য যদি আমাদের 1000 হয়, বিক্রি আমরা কত করছি? 900-তে। আমরা দ্রব্য থেকে মূল্যতে যাচ্ছি, তোমরা চাইলে ছোট করে ফেলতে পারো। কিভাবে যাচ্ছি? তার মানে 900 কত হয়ে গেছে? 1000। 900:1000 মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ 900 টাকায় যতটা দ্রব্য কিনবো, 1000 টাকায় ততটা দ্রব্য বিক্রি করবো, কারণ আমার কনস্ট্যান্ট হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের 100 গ্রাম, কততে 100 গ্রাম? 900-তে 100 গ্রাম। আমি আবার ধাপে ধাপে করে দেবো। এইটা আমাদের লাভ হয়েছে, এই যে মূল্য আমাদের 100। তাহলে আমরা কি বলছি? 900-তে যদি আমার 100 হয়, তাহলে 100-তে নিশ্চয়ই 100/9% হয়, যাকে কিনা আমরা বলছি 11/1-এর 9। তাহলে আমরা কিন্তু ওই আগের ধারণা নিয়েই এই অঙ্কও আমরা করতে পারবো। আর তোমরা যদি বলো এই লাভটা কি করে হচ্ছে, না 100/900, এইটা আমার হয়ে গেল ভগ্নাংশ, 100 দিয়ে গুণ করি, তাহলে দেখো সেই 100/900 9ই তো আসছে। এখন এই অঙ্কগুলো আবার ওই একই প্রশ্ন করতে পারে, স্যার 100 গ্রাম লাভ হয় 900 গ্রামে। আবার সেখানে আমাদের কনসেপ্ট ভুল হয়ে যাবে। গ্রামে না, কোনোদিন ওজনে লাভ হবে না, সবসময় কিসে লাভ হবে? মূল্যতে। চলো এরপরের এই অঙ্কের একটু ধাপ বাড়াই। এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাপে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। মানে আগের ঘটনাই ঘটাচ্ছিল, কিন্তু যে দামে কিনে আনে লোককে বলে বেড়ায় আমি তার থেকে কম দামে বিক্রি করি। তাহলে এখানকার পরিস্থিতি কি হবে? একবার ভাবো যে তখন ওই ব্যক্তি
শতকরা লাভ বা ক্ষতির হার কত। এখন এই জায়গায় যাচ্ছে এক অসৎ ব্যবসায়ী, এই যে টাকা মোট মূল্য তো আমার পাল্টে গেছে। তাহলে আমরা একটু বুঝে নিই, এক ব্যক্তি যখন কোনো দ্রব্য বিক্রি করে তার খরচ কি হয় আর তার বিক্রি করে লাভ বা দাম কি পায়। খরচ অ্যাকচুয়ালি দুই রকমের, এক আমার দ্রব্যের খরচ আর এক আমার দামের মূল্যের খরচ। কেন দ্রব্য পরিমাণ আর মূল্য এরা মিশে থাকে। মানে আমি বললাম আমি ৯০০ গ্রাম দ্রব্য দিয়েছি, তার মানে আমার দ্রব্যের খরচ ৯০০ গ্রাম। আমি বললাম আমার ওই ৯০০ গ্রাম আমি প্রতি গ্রাম ১ টাকা করে করেছি, তাহলে ৯০০ ইন্টু ১ টাকা ৯০০ টাকায় বিক্রি করেছি, বা প্রতি গ্রাম দ্রব্যের দাম ২ টাকা, তাহলে ৯০০ ইন্টু ২ টাকা মোট দাম। তার মানে একবার আমার হচ্ছে মূল্যে খরচ আর একটা হচ্ছে আমার দ্রব্যে খরচ। ভেবে দেখো, আমি যখন কোনো দ্রব্য দেব, যে ৯০০ গ্রাম দিয়েছি, এটা আসলে আমার খরচ দ্রব্যে। আর আমি যেটা নিয়ে এসছিলাম ১০০০ গ্রাম, এটা আসলে আমার পাওনা। কারণ পরবর্তীকালে গিয়ে তো আমি তো বাড়িতে রেখে দেবো না। তার মানে আমরা যদি করি, এটাই বলতে পারি যে ওই লোকটা ৯০০ গ্রাম খরচ করেছে, কিন্তু দাম নিচ্ছে ১০০০ গ্রামের। কারণ লোকটা যখন বিক্রি করছে তখন তাকে তো বলছি তোমাকে আমি ১ কেজি দিচ্ছি। কিন্তু আমার খরচ হয়েছে আসলে কত গ্রামে? ৯০০ গ্রামে। ওই আগের অঙ্কটার মতো। তার মানে তখন আমরা সম্পর্কতে বলতে পারি ৯০০ টাকায় ১০০ টাকা। কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, আমার মোট মূল্য তো স্থির না। মোট মূল্য কি বলেছে? বলছে ৬% ক্ষতি হয়েছে। মানে সে যদি ১০০ টাকা করে কিনে আনে, তাহলে গিয়ে সে ৯৪ টাকায় বিক্রি করবে। তাহলে দেখো, এই ৯০০ গ্রামের দাম ১০০ টাকা করে, তাহলে এই ১০০০ গ্রাম সে দাম পাবে ৯৪ টাকা করে। অ্যাপ্রক্স ক্যালকুলেশন দিয়েছে। এইখান থেকে আমরা কি করি? ০,০০,০০ কেটে দিই। মানে আমরা বলতে পারি ৯০০ টাকা খরচা হলে ৯৪০ টাকা সে পাবে। অর্থাৎ তার লাভ হয়েছে ৪০ টাকা। কিন্তু ৪০ টাকার লাভ বলতে সে তো ৯০০ টাকায় করেছে। এই কিছুক্ষণ আগে আমরা কি করলাম? তাহলে আমরা উত্তর কি বলবো? ৪০/৯০০ থেকে ১০০ তে আনবো, ৯ আনবো। তার মানে ৪ নং ৩৬, ৪ নং ৩৬। অর্থাৎ ৪ পূর্ণ ৪ এর ৯। তার মানে এখানে আমাদের অ্যাপ্রক্স এ দিয়েছে। এটা আমাদের কি হয়? লাভ হয়। মানে অ্যাকচুয়ালি যদি লাভ ঠিক অ্যান্সার দিত তাহলে বলতো ৪ পূর্ণ ৪ এর ৯% লাভ। কিন্তু এখানে অ্যাপ্রক্স পূর্ণ সংখ্যায় দিয়েছে, ফলে আমরা ওটা লিখতে পারি ৯/৪ তো ৫% এর কাছে না। তাহলে একবার ভেবে দেখো, আমরা একই রকমভাবে এর আরো অনেক ধরনের অঙ্ক আসবে। অনেক বলতে অনেক। যে এই ব্যক্তিটা আসলে এক জায়গায় চুরি করবে না, কেনার সময়ও চুরি করবে, বিক্রির সময়ও চুরি করবে। আবার এইখানেও দাম বাড়াবে, তারপরে গিয়ে আবার ডিসকাউন্ট দেবে। তাহলে এই যে ৪ রকমের অঙ্ক, এই ৪ রকমের জন্য তো আমরা ৪ টে ফর্মুলা মুখস্থ করব না। আমরা এখানে কি করব? আমরা আগে যাই করেছি, শুধু আমরা দামটাকে পাল্টে দেব। এই দামটা আগের ক্ষেত্রে কাজে লাগেনি কেন? এই দামটা আগের ক্ষেত্রে কাজে লাগেনি, বলেছিল একই দামে বিক্রি করছে। তার মানে ১০০ টাকা দিয়ে যদি সে কিনতো, ১০০ টাকা দিয়ে সে বিক্রি করতো। ওই ১০০ ২ জায়গায় কনস্ট্যান্ট হয়ে গেছে। ফলে আমাদের আর প্রয়োজন ছিল না। আর আমরা যদি দাম না পাল্টাই, তাহলে তো আমরা বুঝতেই পারছি এটাও আমরা ব্যস্ততার উপর দিয়ে কি করছি। কিন্তু ১০০ টাকাটা দেখো কত হয়ে গেছে? ৯৪ টাকা। তাহলে আমাদের ক্ষেত্রে মোট মূল্যের সম্পর্ক দিয়ে আসতে হবে, কততে লাভ হয় আর কততে লস হয় ওই একদম ডাইরেক্ট করতে পারবো না। ডাইরেক্ট তখন করতে পারবো, ডাইরেক্ট কখন? যখন মোট মূল্যটা স্থির থাকছে, যেখানে গিয়ে তার প্রভাব পড়ছে না। তার জন্যই ওটাই বলতে পারতাম, বা বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে ৯০০ গ্রামে ১০০ গ্রাম লাভ। আসলে না, ৯০০ গ্রামে ১০০০ গ্রাম বিক্রি, সেই তার ডিফারেন্সটা ১০০ হয়। চলো এরপরের কোশ্চেন আমরা চলে যাই। এক ফল বিক্রেতা ১০ টাকায় ৫টি দরে কিছু লেবু ক্রয় করে, ১৫ টাকায় ৬টি দরে বিক্রি করে, শতকরা লাভ কত? এই ধরনের অঙ্ক, এই দুটো সেট আলাদা হতে পারে। মানে এই যে ১ম কেনা আর পরের কেনা। তাহলে আমরা এখানে বেশ কিছু ট্রিক করতে পারি, বা একদম সোজাসাপটা অঙ্ক করতে পারি। আমাদের ১ম কাজ, যে লাভ আর লস যখন করতে যাচ্ছি, তখন কোনো একজনকে স্থির করবো। দেখো, দর মানে এই ৫টি দর মানে সে তো আর ৫টাই কেনেনি। ৫টার মাল্টিপলে, ৫টা কিনলে ১০ টাকা, ১০টা কিনলে ২০ টাকা, ১৫টা কিনলে ৩০ টাকা। তাহলে আমরা ওরা কি বলেছে? যে ১৫ টাকায় ৬টি দরে বিক্রি করে। তার মানে এখানে কি বলতে চাইছে? যতগুলো কিনেছে ততগুলোই বিক্রি করেছে। ওরা দর বলে দিয়েছে। আমরা আদৌ জানি না যে সে কতগুলো কিনেছে, কতগুলো বিক্রি করেছে। কিন্তু এটা জানি, যতগুলোই কিনেছে ততগুলোই বিক্রি করবে। আর দেখো,
আমি যদি একটায় 10% লাভ করি তাহলে দুটোতেও কিন্তু 10%ই লাভ করব। টাকা আমার ডবল হবে, পার্সেন্টেজ আমার ডবল হবে না। কেন? ক্রয় মূল্যও ডবল হবে, বিক্রয় মূল্যও তো ডবল হবে। তাহলে যদি আমি দ্রব্যের সমান রাখি তাহলে আমরা যে কোনো কিছুতেই সমান রাখতে পারি। নির্দিষ্টতে সমান রাখার দরকার নেই যে আমি আদৌ জানিই না সে কতগুলো কিনেছিল। কিন্তু আমরা যদি এটা বলি 50টা কিনে 50টা বিক্রি করেছে, তাতে যত পার্সেন্টেজ লাভ হবে, একটা কিনে একটা বিক্রি করলো পার্সেন্টেজ অফ লাভ তো তাই হবে। চলো আমরা কি করি, এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর আগে লসাগু করি। মানে 5 আর 6 অন্যভাবে দেখাবো, 5 আর 6 এলসিএম কত হয় না 30। তাহলে আমরা বলতে পারি আমরা 30টা কিনে 30টা বিক্রি করি। তার কারণ আমাদের কাছে সংখ্যাগুলো যেন ভগ্নাংশে না থাকে। ক্রস মাল্টিপ্লিকেশনের রুলস আছে, পরে বলছি কেন করব না। তাহলে এই 5 আর 6 30, 30টা, এই 30টা কিনেছি কি হারে কিনেছি 5টা করে। তাহলে তারপরে 30টা কিনেছি 5টা করে, মানে কটা সেট কিনেছি ভালো করে বুঝবো। আমরা মুখে করার জন্য এটা করেছি যে 5টা করে সেট হয় 10 টাকার, এরকম 30টা কিনেছি, এক একটা সেটের দাম 10 টাকা। আমরা এই জায়গাটা কাটবো না, আমরা এই জায়গাটা কাটবো, মানে আমরা 6টা সেট কিনেছি। তাহলে আমরা বলতে পারি 60 টাকা আমাদের খরচ সিপি। আর কি করেছি আমাদের এসপি কত, ওই 30টি। তাহলে আমরা কটা করে সেট ছিল, 6টি করে সেট ছিল। তাহলে কটা আমাদের সেট হয়, 5টা সেট হয়। এই 5টা সেট, এক একটা সেটের দাম কত 15। 5 15 কত হয়ে গেছে 75। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা বুঝে যাব যখন আমরা সংখ্যাগুলো লসাগু করবো, কিসের লসাগু না সংখ্যার লসাগু, টাকার না, সংখ্যার আমরা লসাগু করছি। তাহলে সংখ্যার যখন লসাগু করবো তাহলে আমরা বুঝে যাব 5টা করে যদি একটা সেট হয় আর আমাকে যদি 30টা কিনতে হয় তাহলে 6 সেট আমরা কিনেছি, এক একটা সেট 10 টাকা করে, 60 টাকা আমার খরচ। আর কি বিক্রি করার সময় 6টা করে সেট বিক্রি করেছি। তাহলে আমার কটা সেট করতে হয় 5টা সেট, এক একটা সেট কত করে, এই যে ধর 15 টাকা করে সেট। তাহলে 75 টাকা আমার বিক্রি, লাভ কত হয়েছে না লাভ হয়েছে 15 টাকা। এগুলো টাকায় কনভার্ট হয়ে গেছে। তাহলে 15 টাকা ক টাকায় লাভ না 15 টাকা 60 টাকায় লাভ। পার্সেন্টেজে কনভার্ট করে দিই 100 দিয়ে গুণ করে, এইটা 4 আর এই 4 কাটলে হয়ে যায় 25। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ঘটনাতে যতগুলোই কিনে ততগুলোই যদি বিক্রি করে তাহলে 25% তার লাভ হয়। এখন কেন ক্রস মাল্টিপল করব না, যারাও জানে এই যে প্রথমের কেনাগুলো হয়েছে না 5টির দরে, এরকম বলতে পারতো যে কেনার সময় 10 টাকায় 5টি কিনি, আবার অন্য কোনো কোয়ালিটির লেবু 15 টাকায় 6টি দরে কিনি, তারপরে এইগুলোকে মিশিয়ে আমরা বিক্রি করে দিই এত টাকা এত দরে। তখন কিন্তু ওর এই ক্রস মাল্টিপ্লিকেশন আর কাজ করবে। ফলে তোমার তখন কি হবে, এই নিয়মটা ফলো করলে কিন্তু তোমরা করতে পারবে। তাহলে এখানে ওরা পার্সেন্টেজ চেয়েছে, আরও আছে, এখানে ওরা পার্সেন্টেজ চেয়েছে, এখানে ওরা টাকা চাইতে পারতো, বলতো ওই লোকটা সারাদিনে 75 টাকা লাভ করেছে। এখন বলো সে কতগুলো লেবু কিনেছিল। খেয়াল করে দেখো আমাদের হিসেব অনুযায়ী দেখাচ্ছে 15 টাকা লাভ। এই 15 টাকাতে কি বলেছে না এই 15 টাকাতে বলেছে আসলে 75 টাকা। তাহলে এই 15 যদি 75 হয় তার মানে তার 5 গুণ, 5 15 75। তার মানে আমরা যে ধরেছি 30টা করে কেনা, এটা আসলে 30টা না, তার 5 গুণ কেনা হয়েছিল, অর্থাৎ 150টি। তাহলে একটা টাইপ শিখলে আমাদের যে 3 ধরনের অঙ্ক আছে তা আমরা করতে পারবো। চলো এর পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেন, এক ব্যক্তি বেশ কয়েকবার পরীক্ষাতে এসছে যে এক ব্যক্তি 832 টাকা একটি দ্রব্য ক্রয় করে যত পরিমাণ লাভ করে 448 টাকায় বিক্রি করে সমপরিমাণ ক্ষতি করে। তাহলে দুটোই আমাদের বিক্রয় মূল্য, লাভের পরিমাণও যা, ক্ষতির পরিমাণও তাই। তাহলে একটা আমরা যদি প্রথমবারে করতে চাই যে এই জায়গাটা 484, এইটা বিক্রি করলে আমার কি হয়েছে না ক্ষতি হয়েছে। আমরা মনে করি আমাদের ক্ষতিটা এক্স আর আমাদের বিক্রিটাও লাভটাও এক্স। তাহলে ক্ষতি আমরা কি করব, ক্ষতি যদি যোগ করে দিই তা আমাদের ক্রয় মূল্য হয়ে গেল। দেখো আমাদের কি হয়ে গেল ক্রয় মূল্য, এইটা ক্রয় মূল্য হয়ে গেল। আবার ওই দিক থেকেও ক্রয় মূল্য করব, কি করব ক্রয় মূল্য না 832, সেখান থেকে আমার লাভটাকে বাদ দিয়ে দেবো ক্রয় মূল্য। তাহলে এই এক্সটা যদি এখানে চলে আসে আমরা বলতে পারি 2x, আর এই পোর্শনটা যদি এইখানে চলে যায় 832 মাইনাস 448, আমরা যদি ভেগেও লিখতে চাই তাহলে এইভাবে লিখবো যে এক্স প্লাস এক্স। এখন এইটা বিয়োগ করলে কত হয়
8 4 12 হাতে 1 5 8 5 13 হাতে 1 5 3 অর্থাৎ 384 কি সেটা না 2x। তাহলে এই x ইকুয়াল টু কত না 384 ভাগ 2 কত হয় 192। 192 টাকা আমাদের কি বেরিয়েছে 192 টাকা আমাদের বেরিয়েছে না হয় লাভ নাহলে ক্ষতি। তাহলে আমাদের এখান থেকে সিপি বার করবো কি করে সিপি যে কোনো একটা নিয়ে এইটা বা এইটা যোগ করাটাই সুবিধাজনক যে 448 তার সাথে আমরা যোগ করছি 192 কত হয়ে যায় আমাদের যোগ করলে 8 আর 2 যোগ করলে 10 এর 0 10 আচ্ছা 14 4 হাতে আমার 1 2 আচ্ছা আচ্ছা কত হয়ে গেছে না 640 টাকা আমাদের কি হয়ে গেছে ক্রয় মূল্য। এখন এইখানেই অঙ্কটা শেষ করে দেয় কিন্তু এই 640 টাকার পর ওরা কি বলেছে 50% লাভ করবে। 50% লাভ করবে মানে কি এই যে আমাদের 640 টাকা আছে তার 50% বের করি কত হয় 50% তোমরা তো জানোই 50% মানে হাফ। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত পাবো না 320। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 640 আর 320। আমরা ওটা একবারও করতে পারতাম কি করতাম 640 আর 320 যোগ করলে কত হয়ে যায় 960 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি ওই দ্রব্যটাকে 50% লাভে বিক্রি করলে কত হয়ে যায় 960 টাকা। এইবার দেখো পরীক্ষার হলে গিয়ে কি এত বড় করে করব পরীক্ষার হলে গিয়ে আমরা বুঝবো কি বুঝবো দেখি তার আগে ওই ক্যালকুলেশন আমরা রাখি। আমরা এখান থেকে চলে আসি পরীক্ষার হলে গিয়ে যেটা পড়বো তার জন্য যে আমরা জেনে গেছি লাভ আর ক্ষতি কিভাবে আছে কিভাবে আছে যে এই দিকে যত লাভ করছি ওই দিকে তত ক্ষতি করছি। তার মানে এটা বলতে পারি আমার যা টাকা আছে যে সেল প্রাইস থেকে প্রফিটকে মাইনাস করলে আর কস্ট প্রাইসের সাথে প্রফিটকে যোগ করলে তাহলে আমরা বলতে পারি আমার এই যে দুটো বিক্রি এদের দুটো যে ডিফারেন্স তৈরি হয়েছে তার মধ্যেই লুকিয়ে আছে লাভ এবং ক্ষতি। তার মানে দেখো আবার যদি এটা সংখ্যা রেখায় দেখাই প্রথম আমার বিক্রিটা পড়ে আছে এইখানে কোথায় 448 দ্বিতীয় বিক্রি পড়ে আছে আমার এইখানে কত না 832। তাহলে এই যে পুরো পার্টটা এইটা আমার লসের পার্ট এইটা আমার লাভের পার্ট। তাহলে এই লাভ আর লসের যোগফলটা আসলে ওদের ডিফারেন্স। তাহলে পরীক্ষা হলে বারবার গিয়ে ওরকম আমার লেখার দরকার নেই। আমরা কি বলতে পারি যে প্রফিট আর লস এই প্রফিট আর লস এর দুজনের যোগফল হচ্ছে আসলে ওই 832 আর মাইনাস 448 যেটা কিনা আমাদের কত বলেছিলাম 384। তাহলে আমরা বলতে পারি হয় প্রফিট আর লস যেহেতু এরা সমান তাহলে হয় প্রফিট বা লস যেটা খুশি আমরা বের করি প্রফিট বা লস যেটা খুশি আমরা বের করি কি করতে পারবো একবারে 384/2 192। তারপরে আমরা লাভ আর লস তো করতেই পারি। তাহলে দেখো আমরা পরীক্ষা হলে গিয়ে এক্স দেখার দরকার নেই আমরা এখান থেকে সরাসরি মুখে মুখে ডিফারেন্স করব আর যদি সেটা সমান বলে ভাগ করে আমরা অঙ্ক করব। এখন এই যে আমাদের পার্ট গেল প্রফিট অ্যান্ড লস এই প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তাতে যাবতীয় যত রকমের প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আসতে পারে তার সব রকমের টাইপ আমাদের এখানে দেখানো হয়েছে। আর এরপরে অন্যান্য উচ্চ স্তরে যে পরীক্ষাগুলো আছে তার রিলেটেড যদি আমাদের জানতে হয় তা আমাদের সেটা সিজিএল রিলেটেড ক্লাসগুলো যেগুলো আছে সেখানে গিয়ে দেখতে হবে কারণ আরো কিছু ধাপ আমরা এগিয়ে যাব যা কিনা আমাদের রাজস্থানের এই যে গ্রুপ সি আর ডি এই পরীক্ষাতে দরকার হবে না। কিন্তু এখানে যা কনসেপ্ট দেওয়া হয়েছে যা ধরন অঙ্কের দেওয়া হয়েছে তার বাইরে কিছু হবে না। আমরা কিছু পরে গিয়ে আরো কিছু যোগ করতে পারি কিন্তু এই যত ধরনের অঙ্ক হয়েছে তার থেকে আলাদা কিছুই হবে না। আশা করি আজকের ক্লাস ফলপ্রসূ হবে তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে তার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসছি। আজকের মতন ধন্যবাদ।